বলে ডাকতাম। তারপরে ভেবে আমার ভীষণ ভালো লাগলো, ইয়েস মানিতা ইজ কারেক্ট, ঠিকই হয়েছে। এবং তারপরে সোনার কেল্লা করলাম, জয় বাবা ফেলুনাথ করলাম। জয় বাবা ফেলুনাথ, সোনার কেল্লা আমার প্রচণ্ড ভালো লেগেছিল, কিন্তু জয় বাবা ফেলুনাথের ওই ছুরি মারার দৃশ্য, ওটা এত সুন্দর, মানে ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছিল। আমি তো বুঝতে পারছিলাম যে ওটাকে কিভাবে শটটা নেওয়া হবে, কিন্তু এইভাবে শটটা নেওয়া হলো সে অপূর্ব। তা ওর ডিটেলসটা আর বলার কোনো প্রয়োজন আছে না? বলুন একটু। হ্যাঁ, সেটাই দরকার। ওটা শর্ট নেবার ডিটেইল গুলো থাকছে, মানে শর্ট নেবার না, যেটা উনি বলছেন যে কিভাবে ওটা হয়েছিল, খুব সেটা সেটিং না, চারপাশে যেখানে ছোড়া মারছে সেটা সবই ক্যামেরা উল্টো করে বসিয়ে নেওয়া হয়েছিল। যেখানে ছুরিটা ছোলা হচ্ছে সেখানে ছুরিটাকে মানে গেঁটে দিয়ে নাইলনের দড়ি দিয়ে ধরে রাখা হয়েছিল, উল্টো ক্যামেরায় সেই ছুরিটাকে টেনে নেওয়া হয়েছিল। ক্যামেরা যখন সোজা করে চালানো হলো তখন দেখা গেলো ছুরিটা গায়ে এসে গেঁথে। তা এত ইন্টারেস্টিং জিনিসটা হয়েছিল। তা এরপরে আমি সন্দীপ মানে বাবু মানিকের ছেলে একটা ম্যাগাজিন বার করেছিল, আমাকে একটা লেখা দিতে বলেছিল। আমি এই মুহূর্তের উপরে একটা লেখা লিখেছিলাম, যে আমাকে যখন ছুরি মারা হচ্ছে আমার তখন মানসিকতা কিরকম। তার ভেতরে একটা ছোট্ট অংশ আমি বলে রাখি যে আমি অত্যন্ত নার্ভাস হয়ে গেছি, ছুরি মারা কালকে শুটিংটা হবে, আমি যদি বাঁচি কি না বাঁচি, এত বড় 2.5 কেজি করে একটা ছুরির ওজন, আর সে কামু নাকি ছুরি ছুটবে, প্রফেশনাল ছুরি ছুটবে না, সুতরাং কী হবে জানি না। মনের ভেতরে করতে করতে বাড়িতে এসে দেখলাম যে আমার সব ইন্স্যুরেন্সের প্রিমিয়ামগুলো সব দেওয়া হয়েছে কিনা। তারপরে দেখলাম যে না, কিছু বাকি আছে, কি সব মনে হয়, ব্যাংকের পাসবই খুলে দেখি অত টাকাও আমার নেই। তা হঠাৎ মনে পড়লো এই টিটো মানে দীপঙ্কর দে, সে নাকি খুব আমার কুষ্ঠির কাছে ছিল, তা ও নাকি খুব বড় অ্যাস্ট্রোলজার, তোকে একবার টেলিফোন করে জিজ্ঞেস করি যে আমি বাঁচবো কি মরবো। তা আমার কোন ফাঁকে আমার স্ত্রী আমার ঘরে এসে গেছেন আমি জানি না। তা আমি টিটোকে ডায়াল করছি, 7 বার ডায়াল করার পরে তো এনগেজ ডায়াল টোন আসছে, 7 বার ডায়াল এনগেজ। আমি দুচ্ছাই চুলোচ্ছাইয়ে যন্ত্রটা বলে রাখতে যাচ্ছি, আমার স্ত্রী মিটি হেসে বললেন, কি করে পাবে লাইনটা? কেন, কি হয়েছে? বলে তোমার তো নিজের লাইনটাই ডায়াল করে চলেছো। আমার নিজের নম্বরটাই বারবারই ডায়াল করছি, এনগেজ ডায়াল টোন তো আসবেই। এরকম খুব মজার ঘটনা ঘটেছিল আর কি। তা এটার সম্বন্ধে আমি একটা লিখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। এই সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, ও সে তো মানিতা লিখেছিলেন, ওই ম্যাগাজিনে মানিতা লিখেছিলেন। সে যখন সন্ন্যাসী সেদিন যাচ্ছি তখন এই দশাশ্বমেধ ঘাটে সেখানে একজন পান্ডা, সে তো একেবারে সাষ্টাঙ্গে প্রণিপাত, আর দূরে মালিকা দাঁড়িয়ে দেখছেন আর খুব হাসছেন। তা আমার তখন মনে হলো হাতটা আমি কি করবো, সোজা করা উচিত না উল্টো করা উচিত, আমি জানি না, হয়তো সোজা করলে ভূত হলে ধরা পড়ে যাবো। যাই হোক, একটা মাঝামাঝি রেখে দিয়েছিলাম আর কি, সোজাও নয় উল্টোও নয়। হ্যাঁ, সে প্রণাম করে ভক্তি বলে আমি তাকে আবার করি। প্রফেশনাল থিয়েটারে আমি বললাম যে আমি তারিখটা আমার মনে হচ্ছে 70-71 এরকম কিছু হবে। নটি এবং 20 এটাতে করি। তারপর থেকে আমি রেগুলার প্রফেশনাল স্টেজে। এটা কেন এলেন আপনি? প্রফেশনাল এতদিন অ্যামেচারটা করেছেন, ওই যে রূপকার ছাড়লাম সে কারণটাও আমাকে জিজ্ঞেস করবেন না, বলতে পারবেন না 67 সালে। কারণ আমি জানতে পেরে গেছি আপনি সবিতা প্রসাদ দত্তর সঙ্গে ইন্টারভিউ নিয়ে এসেছেন, সুতরাং না, এইটা তো সবাই এড়িয়ে যাচ্ছেন, কেউ এই কথাটা বলছেন না, ছাড়াছাড়ির কথাটা কেউই বলছেন না। না, সেটা জানার সম্বন্ধে আমার যদি বিশেষ আগ্রহ থাকে তাহলে আমি টেপটাকে বন্ধ করে দিতে বলবো, কিন্তু ওই একই কারণ, আর কিছু না। ওই মহিলাদের ব্যাপার কিছু আমাদের ছিল না, টাকা পয়সা এরকমই কিছু একটা ছিল। কারণ সবিতা প্রসাদ দত্ত তো আমার বিশেষ বন্ধু লোক, আমার সঙ্গে মতান্তর যাই থাক না কেন, আমি কিন্তু ওর গান এবং আবৃত্তি
এই যেন আমাকে টেনে রেখে দেয়, যার জন্য চেষ্টা করে আমি ওর সঙ্গে ঝগড়া করতে না, পারি। আর খুব দুঃখ হয় যে মানে এমন থিয়েটার থেকে সরে গেলেন সবিতা দা, একেবারে। কেন ওনার মতন মিউজিক্যাল প্রোগ্রাম গুলো আর থিয়েটার তো হচ্ছে কোনো না। থিয়েটারের দলই তো ওগুলো আর করতে পারবে না। একদম কিছুতেই আগে তো কথা বলতেই আমাদের সঙ্গে রাজি ছিল, বলে, তাই? কেন এইসব, হ্যাঁ বলে না আমি বলবো না এসব কথা, কেন ওইগুলো জিজ্ঞেস করতেন। দুবার গেলাম, তারপর উনি কথাগুলো বললেন, তা বাই চান্স ওই ফার্স্ট সেটা তো সাইড, একটা- সেকেন্ড সাইড, থার্ড সাইড আবার ওয়াইপ আউট। একবার একটু টেপটা বন্ধ করা যাবে? হ্যাঁ, না বন্ধ করা যাবে, কিন্তু আপনি বলুন, আপনি তো না, প্রফেশনাল একটু থিয়েটারের কথা টেপটা বলুন। বন্ধ করুন প্লিজ। আচ্ছা। প্রফেশনাল থিয়েটারে আমার প্রথম নটনটিতে আমার অভিনয় ভীষণ ভালো লেগেছিল। দানাকালীর চরিত্রে আমি অভিনয় করেছিলাম। কিভাবে এলেন প্রফেশনাল মঞ্চে যোগাযোগ হলো? কোনোদিন ভাবেননি? না, আমি কোনোদিন ভাবিও নি। কেন হঠাৎ এলেন? দেখি গণেশ দা আমার চেম্বারে এসে হাজির, যে সন্তোষবাবু আপনাকে অভিনয় করতে হবে, প্রফেশনাল বলে প্রফেশনাল অভিনেতা হিসেবে আপনাকে জয়েন করতে হবে। আই অ্যাকসেপ্টেড ইট। মানে এর ভেতরে কোনো সেরকম ভাবে আমি আমার যে জয়েন করবার খুব একটা ইচ্ছে ছিল, বা খুব প্ল্যান প্রোগ্রাম করে কোনো যে plan program করবো কিচ্ছু না। কিছু না। এবং তার আগেই সমর মুখার্জি তার এই 20 নাটকে আমার সঙ্গে সাহস যোগাযোগ করে আছে। গেছে, দুটো একসঙ্গে আমি চালাতাম। এবং দানাকালীর নাটকে এই দানাকালীর চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছিল। তখন আমার ফিজিক্যাল ফিটনেসটাও ছিল অনেক বেশি, সেটা কি কমিক্যাল কিছু ছিল না? কিছুটা কমিক্যাল ছিল, আচ্ছা। সিরিয়াস চরিত্র ভীষণ ছিল। সেখানে যখন সেই দানাকালীর জীবে রামকৃষ্ণ নাম লিখে দিচ্ছেন সেন্টার অফ দ্য স্টেজ, আমি তখন দাঁড়িয়ে তার নামটা লেখার পর সেখান থেকে আমি প্রায় 5-7 এবার সোজা ছিটকে পড়তাম উইংসের ধারে, আচ্ছা। রেগুলার ভার্চুয়ালি পড়তাম, পড়ে সেখান থেকে ক্রল করে চলে আসতাম রামকৃষ্ণের পায়ের কাছে। আচ্ছা। এবং মনে হয় আমি একদিন কি দুদিন আমি সামান্য আঘাত পেয়েছিলাম, কিন্তু আমার কোনোদিন আমি আঘাত পাইনি, এবং চরিত্রটা করতে আমার ভীষণ ভালো লাগতো। এবং বিনোদিনী কি করতেন তখন? বিনোদিনী করতো আমাদের বাসন্তী। আচ্ছা। বাসন্তী করতো বিনোদিনী, দীপিকা ছিল, আচ্ছা। মলিনাদি ছিলেন, রানী রাসমণি না, নটনটির পর্যায়ে তো রাসমণি নেই। মলিনাদি যাই হোক, হ্যাঁ। মলিনাদি ছিলেন। আচ্ছা, এই দুটো নাটক করলেন। এই নটনটি 20। প্রফেশনাল থিয়েটারে নিজেকে মানাতে কোনো অসুবিধা হয়নি? না, আমার তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ প্রফেশনাল থিয়েটারে আমি আগে শুনতাম যে গ্রুপ থিয়েটারে থেকে নাকি প্রফেশনাল থিয়েটারের সঙ্গে কোনো রকমের অ্যাডজাস্ট করতে পারা যায় না, কিন্তু সেরকম কোনো আমার জীবনে ঘটেনি। আমি খুব সহজেই মানিয়েও নিয়েছিলাম, ওরা মেনেও নিয়েছিলেন আমাকে, সবই তো প্রফেশনাল আর্টিস্ট। তারপরে আমি ভ্রান্তিবিলাস নিজের ডাইরেকশনে করেছিলাম। সে কি প্রথম আপনার ডাইরেকশন? হ্যাঁ, ভ্রান্তিবিলাস আমার প্রথম ডাইরেকশন। সেটা হয়েছিল আপনার ওই প্রথমে যে বালিগঞ্জে নারী শিক্ষা সদন আছে না, বালিকা শিক্ষা সদন, সেখানে প্রথম হয়। মাধবী ছিল আমাদের সঙ্গে। আচ্ছা। সেখানে কি প্রফেশনাল লেভেলে হলো না? প্রফেশনাল প্রফেশনাল বালিকা শিক্ষা সদনে। আচ্ছা। কিন্তু সেখানে আমাদের বেশি দিন থাকতে পারলাম না, তার কারণ ওনারা স্টেজটা তা বেশি দিন দিতে অস্বীকার করলেন। তারপরে আমরা চলে এলাম ওই ইয়েতে, অবনমহলে না অবনমহল, অবনমহলে চলে এলাম। অবনমহল থেকে আমরা চলে এলাম যোগেশ মাইমে। যোগেশ মাইমেতেই আমাদের নাটকটা শেষ হয়। আচ্ছা, এটা কি নামে করতেন, কি ব্যানারে? কি প্রডিউসারের কি নাম ছিল আমি ভুলে গেছি। মানে কোনো গ্রুপের নাম? না, কোনো গ্রুপ নয়, এটা জাস্ট প্রডিউসার ছিলেন, নামটা আমি মনে করতে পারছি না। আর কি কি ছিলেন? মাধবীদি তো বড় বোন। ওই নিমু ভৌমিক ছিল। আচ্ছা, হ্যাঁ। বুলবুল চৌধুরী ছিল। তারপরে আমাদের ছিলেন চাকর কে? চাকর আমি। আচ্ছা। আর নিমু ছিল ওই আর কি। আর ছিলেন ওই কিছুদিন করেছিলেন, কি বলবো ওনার নাম, আমাদের পাহাড়ি ললিতা কিছুদিন ছিলেন। আচ্ছা। তারপর এই হলো। তারপরে বিবর করেছি। বিবর করলেন বোধহয় ক্লেম রাউন্ডে? না, বিবর হচ্ছে রংমহলে।
বিবার রমন। আর আমাদের রবির সঙ্গে আমরা ছদ্মবেশী নাটক করেছি, হ্যাঁ, শ্রীমতী ভয়ঙ্করী বিজনে করেছি। শেখর শেখরবাবু চলে যাওয়ার পরে আমি জয়েন করি, আচ্ছা। কিন্তু শেখরবাবুর রোলটা আমি প্রথমে আরম্ভ করেছিলাম, কিন্তু সেই সময় আমার ভয়ানক গলার গন্ডগোল চলছিল, সেই জন্য আমি ওই রোলটা বেশি দিন করতে পারিনি, আমি অন্য একটা রোলে চলে গিয়েছিলাম। তারপর শ্রীমতী ভয়ঙ্করী ছদ্মবেশী হওয়ার পরে এই কোণে বিভ্রাট এখানে সার্কারিনায় আরম্ভ করেছি। ছবি মেইনলি সত্যজিৎ বাবুর কাছেই করলেন? না, তরুণবাবু ছবি করেছেন, তরুণবাবু ছবি তপন করেছি, সিংহ করেছে, তপন সিংহ করেছি, মানে বড় পরিচালক বলছি। তারপরে সলিল দত্তর করেছি, আচ্ছা, পার্থপ্রতিম ওর ছবি করেছি, পূজারিণী, তারপরে গোপাল ভাঁড় করেছি, ওটা হচ্ছে আপনার কি আশ্চর্য নাম, মনে করি কি মনে হয় না, সুর। আচ্ছা, আপনি কি হাসি রোলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আজকে আমরা যেটা আপনাকে না 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 ভাবি আর কি? না না, ঠিক জানি। তা না, না। আমি ঠিক একটা পার্টিকুলার রোলে নিজেকে মানে প্রতিষ্ঠিত করব এরকম বাসনা আমার ছিল না, আজকে ক্যারেক্টার অ্যাক্টিং একটা ক্যারেক্টার অ্যাক্টিং হিসেবে আমি চাই, কিন্তু হয়ে গেছেন। হয়ে গেছি, কিন্তু কত কোনো সিরিয়াস রোলও আমার করতে ভালো লাগে। যেমন এই পার্থপ্রতিমের পূজারিণী ছবিতে আমার রোলটা খুবই সিরিয়াস ছিল, গোপাল ভাঁড়ের সাম পোর্শন আমার খুব সিরিয়াস ছিল, তবে আমার যতদূর আমি শুনেছি এডিটিং হোক বা যে কোনো কারণেই হোক, গোপাল ভাঁড় চরিত্রটা ঠিক সেরকম সকলকার মন জয় করতে পারেনি। আচ্ছা, ফিল্মে তো ওই মুশকিলটা হয়। তারপর সলিল সেনের ছবিতে অভিনয় করেছি, আরো অন্যান্য অনেক, পূর্ণেন্দু পত্রীর মালঞ্চ আমি ছিলাম, এরকম বিভিন্ন স্টেজে কি সিরিয়াস রোল কি করেছে? স্টেজে আমি সিরিয়াস রোল মনে পড়ছে না। মনে পড়ছে না। আচ্ছা সন্তোষ, আপনি তো আরম্ভ করেছিলেন গ্রুপ থিয়েটার দিয়ে, আজকে গ্রুপ থিয়েটারের নাটক দেখেন বা আপনার কি ভাবনা চিন্তা? আমার গ্রুপ থিয়েটারের নাটক, সত্যি কথা বলতে কি, আমার ধারণা যেটা, যে অভিনয় পদ্ধতি যেভাবে ধীরে 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 পাল্টাচ্ছে গ্রুপ থিয়েটারদের ভেতরে, এটা কিন্তু খুব এনকারেজিং ব্যাপার নয়। তার কারণ একটু আনইউজুয়াল পজ অ্যাক্টিংয়ের দিকে টেন্ডেন্সি বর্তমান গ্রুপ থিয়েটার অভিনেতাদের ভিতরে এসে পড়ছে, সকলকার ক্ষেত্রে বলছি না, এটা কিন্তু আমার খুব ভালো লাগে না। তার কারণ তারা যেন ঠিক সহজ জিনিসটাকে সহজভাবে রিপ্রেজেন্ট করতে ইচ্ছে করছেন না, কেন করছেন না আমি জানি না। যেমন ধরুন আননেসেসারিলি একটা জায়গায় ফিটেজ খাওয়া, তারপরে সাধারণ কথার ভেতরে একটুখানি সুর নিয়ে আসা, তারপর অহেতুক অহেতুক দৃষ্টি বিনিময় করা, বা কোনো কারণ ছাড়াই বিনা কারণে বিনা উদ্দেশ্যে অঙ্গ চালনা করা, এর প্রবণতাটা যেন দিনে দিন বেড়ে যাচ্ছে বলে আমি দেখছি। শুধু গ্রুপ থিয়েটারের নাটক আপনি বলছেন? এটা গ্রুপ থিয়েটারে বেশি, এটা কেন হচ্ছে সেটা আমি জানি না। তবে আমি সেদিন একটা নাটক দেখে এলাম ওই ইয়েতে, কলা মন্দিরে, গ্রুপটার নাম হচ্ছে যান্ত্রিক নাকি নাম, সেটা ওই সেদিন আপনাদের বললাম, আপনি গল্প করছিলেন। হ্যাঁ, ওই এর পরিচালনা, আমরা কি বলুন, এক সেকেন্ড একটু বন্ধ করুন। সেই নাটকে আমি দেখলাম যে সত্যিকারের প্রত্যেকটি অভিনেতা অত্যন্ত স্বাভাবিক অ্যাক্টিং করে গেছেন, কেবল হয়তো একটু অভিজ্ঞতার অভাবে সংলাপবহুল বই যেখানে, সেখানে সংলাপের গতি কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত সেটা একটু খামতি হয়েছে, কিন্তু এছাড়া অভিনয় সত্যি অনবদ্য অভিনয়। এই গ্রুপ থিয়েটারের মানে অখ্যাত যে সমস্ত অভিনেতা,
তাদের এই অভিনয়ের ক্ষমতা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আপনি বহুদিন অন্য গ্রুপেরও তো নাটক দেখেন মাঝে মাঝে, না সুবিধে হয় না? না, খুব কম দেখি, কারণ সময় পাই না, খুব কম দেখি। এই নাটকটা পরিচালনা করেছিলেন ওই বিপ্লব দাশগুপ্ত। আচ্ছা। আর গ্রুপটার নাম হচ্ছে গ্রন্থিক। আচ্ছা, আর নাটকের নাম? নাটকের নাম হচ্ছে নিঃসঙ্গ। নিঃসঙ্গ। সাপের ওই আচ্ছা ডাটি হ্যান্ডসের বাংলা অনুবাদ। আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, ভালো আপনি তো লাগলো। হ্যাঁ শিশির বাবুরও তো অভিনয়টা দেখলেন আপনি। হ্যাঁ, শিশিরবাবু তো অভিনয় দেখেছি। হ্যাঁ, আপনি বলেছিলেন যে পরে বলবো তার সম্পর্কে। হ্যাঁ, শিশিরবাবুর অভিনয়ে আমাকে ভীষণভাবে নাড়া দিত। যদিও শিশিরবাবুর অভিনয়ের ধারা আর বর্তমান অভিনয়ের ধারার ভেতরে বেশ কিছু তফাৎ এসে গেছে, তবু তার ধারার মধ্যে মানুষকে, তার অভিনয় ধারার ভেতরে মানুষকে টেনে বসিয়ে রেখে দেবার যে ক্ষমতা ছিল, সে ক্ষমতাটা কিন্তু আজকে দিনে যেন খুঁজে পাই না। সত্যি কথা বলতে কি, এক শম্ভুতার মধ্যে সেটা আমি এখনো বেশ পাই। দেখেন, মানে এখন তো আর উনি করছেন না। না, যখন তিনি করতেন তখন আমি রেগুলার দেখতাম। ওনার সঙ্গে আমি অভিনয়ও করেছি। কিসে? ওনার সঙ্গে অভিনয় করেছি আমি রক্তকরবীতে করেছি, তারপর ওই নাটমঞ্চের সইতে? নাটমঞ্চের সই। আচ্ছা, তারপর ওই আপনি রক্তকরবীতে মুদ্রা রাক্ষসে করেছি। কি করেছিলেন সন্তোষ দা? রক্তকরবীতে করেছিলেন ওই দুটি চরিত্র আছে। কোনো মেজর সর্দার ওরকম কিছু? না, সর্দার না। এই দেখুন, আচ্ছা ঠিক আছে, এটা ছেড়ে দিন। হ্যাঁ, আর এই মুদ্রা রাক্ষসে করেছি। আচ্ছা, শম্ভুদার সঙ্গে। হ্যাঁ, আর তার মধ্যে শম্ভুদার প্রায় সমস্ত নাটকে আমি আগে দেখেছি। আচ্ছা। আমার ভীষণ ভালো লাগতো। উনি যেন মানে ধরে রাখার ক্ষমতাটা তার ছিল। না, কিন্তু টোটাল প্রোডাকশন শিশিরবাবুর সময়? শিশিরবাবুর সময়ও তাই। শিশিরবাবুর সময় আমি অনেক নাটক শিশিরবাবুর দেখেছি, এবং শিশিরবাবুর নাটক প্রচণ্ডভাবে আমাকে আকর্ষণ করত। কিন্তু শম্ভুদার ধরে রাখার পদ্ধতি আর শিশিরবাবুর ধরে রাখার পদ্ধতির ভেতরে বিষয়টা যেন একটা মৌলিক তফাৎ আছে, সেটা কি? যেটা বেশ বুঝতে পারা যায়। ধরুন, এক জায়গায় বলি যে রঘুবীর নাটকে শিশিরবাবু যেখানে বলছেন, গলাটা তো ভীষণ ভারী ছিল, ভীষণ অজগর ভয়ে যার বনচর কাঁপে থর থর, তারই শিরোপরি ভীর শিশু নৃত্য করে, জানো পিতা ভীর শিশু সিংহ মেরে খায়। এই হচ্ছে তার বলার পদ্ধতি। গায়ে কাঁটা দিয়ে উঠত। শম্ভুদা হয়তো ঠিক এভাবে বলবেন না, কিভাবে বলবেন আমি জানি না, কিন্তু আমার ধারণা শম্ভুদাও যেভাবে বলবেন ইকুয়ালি আমাকে ধরে রাখবে। একটা কনভিন্সিং কিরকম একটা স্পিরিট আমার মনের মধ্যে আছে রিগার্ডিং শম্ভুদা। আপনি চাণক্য দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, চাণক্য তো আমি করেছেন। না, শিশিরবাবুর দেখেছি। সেটা একজনের দুটো না, সেম রোল, কিন্তু তুলনা করা খুব মুশকিল। তার কারণ একই রোল যদি দুজনা করেন তাহলে সেটার মধ্যে তুলনা করা চলে, কিন্তু শিশিরবাবু চাণক্য যেরকম ভাবে আমাকে ধরে রেখেছিল, আর এই মুদ্রা রাক্ষসের চাণক্য শম্ভুদাস সেই ইকুয়ালি একই রকম ভাবে আমাকে ধরে রেখেছিল। সুতরাং সেখানে আমি তুলনা করতে পারি না। তার মানে বলতে পারা যায় গ্রেট অ্যাক্টর, শ্রেষ্ঠ শিল্পী হলে যে কোনো স্টাইল তারা নেন, তাদের ওই যে গুরুত্ব, যে যে ডেপথ, যে অরিজিনালিটি, তাতে নিজস্ব উপায় তিনি ধরে রেখে দেন। এই ক্ষমতাটা শম্ভুদার আছে, আনডাউটেডলি শম্ভুদার আছে সেই ক্ষমতাটা। নিজস্ব উপায়ে আমাকে তিনি ধরে রাখতে পারবেন, মানে কারোর ওপর বেস করে তিনি সেটা করবেন, যেটা শিশিরবাবুর ছিল। তবে এছাড়া আচ্ছা, এখন গ্রুপ থিয়েটার নিয়ে আপনি অভিনয় নিয়ে বললেন, কিন্তু টোটাল এদের কাজকর্ম, এদের নাটকের ধরন ওসব তো দেখেন না বলছেন? আমি সময় বিশেষ পাই না, দেখি না, খুব কম দেখি। তবে আগে দেখতাম, ধরুন বছর 10 আগে শম্ভুদার বহুরূপের সমস্ত নাটকে আমি প্রায় দেখেছি। নান্দিকারের অনেক নাটক আমি দেখেছি। নিজেরা গ্রুপ থিয়েটারে কাজ করতে ইচ্ছে করে না, নিজে একলা আলাদা করে কিছু? একদম না, একদম না। আচ্ছা, আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন, আমি বলবো সময়ের অভাব।
কিন্তু সেটা না, সেটা সত্যি নয়, সেটা আপনি সত্যি উত্তর নয়। সত্যি উত্তর নয়। ঝামেলা বড্ড বেশি। ওই যে বিটারনেস, কোনো কিছু দিতে ইচ্ছে করে না, এগুলোই উত্তর। না, শোভাটা তা ঠিক না। সব মিলিয়ে সব মিলিয়ে একটা মানে ওই লঙ্গরখানার খিচুড়ি আর কি। আচ্ছা, এখন আর কি করছেন? সরকারি না তো করছেন? আর কিছুই করছি না, Film এখন করছেন একটা নিশ্চয়ই। শুটিং করছি সম্রাট সুন্দরী, মানে যেটা থিয়েটার নাটক হ্যাঁ, হয়েছে সেইটা? হ্যাঁ, সেইটাই করছি। আর এখন এই আমার আইনের ব্যাপারে খুব বেশি রকম ব্যস্ততা। কোনটা বেশি ব্যস্ততা আপনার? দুটোই না ইকুয়াল? মাঝে মাঝে এটা বেশি হয়ে যায়, মাঝে মাঝে ওটা বেশি হয়ে যায়। তার মানে মধ্যে ইকুয়াল, হ্যাঁ। তার মধ্যে সংসারটা প্র্যাকটিক্যালি নেগলেক্টেড হয়। তবে আমার স্ত্রী মানিয়ে গুছিয়ে নেন, সবকিছুই প্র্যাকটিক্যালি তিনিই করেন, আমি কিছুই করি না। সংসারে আমি একটা অপদার্থ। একটা শিঙি মাছ কিনতে গেলে বলবো, আমি মিঠুনিকে জিজ্ঞেস করবো শিঙি মাছ কিরকম দেখতে রে, তারপরে হয়তো কিনবো, এরকম অবস্থা আর কি। আর কারোর সম্পর্কে আপনি যদি বলতে চান যাদের অভিনয় দেখেছেন? কিন্তু আপনি সেদিন বলেছিলেন সন্তোষ অনেক কিছু অন্য আপনার অভিজ্ঞতা আমার দেখা, এগুলো বলবো, সেগুলো আপনি আজকে মেশিন করতে পুরো কিচ্ছু বললেন না। অনেক কিছু বলবো আমরা খুব ভাবলাম যে না, সেদিন যেগুলো বলবো তার মধ্যে মেশিনটা নেই, মেশিন বন্ধ আছে, আপনি বলুন। তাতে আর কি আছে, মেশিন না, বন্ধ। সেদিন আপনাকে যেটা বলছিলাম হ্যাঁ। যে যদি আমাকে কেউ প্রশ্ন করে হ্যাঁ। যে আজকে আপনি তো অনেকদিন ধরে অভিনয় করছেন, অভিনয়ে আমাদের ধারণা আছে, অভিনয় সম্বন্ধে আপনি জানেন কিছু ফিল্ম এবং স্টেজ সম্বন্ধে, এই সময় যদি আপনাকে সরকার থেকে 5 লাখ কি 6 লাখ টাকা দেয়া হয়, আপনি একটা ভালো ছবি করুন, আপনি তাহলে কি করবেন? আপনার কি উত্তর হবে? আপনি কি সাবজেক্ট ম্যাটার চুজ করবেন? আপনি কি দৃষ্টিভঙ্গি নিয়ে ছবিটা করবেন? আপনি ছবিটাতে ইন দ্য মেকিং অফ দ্য ফিল্ম আপনি কিভাবে মানে প্রোগ্রেস আপনার হবে, এটার সম্বন্ধে আপনি কিছু বলুন। তা সেটার সম্বন্ধে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার উত্তর হবে যে সাধারণত যেরকম দেখছি, আমি হয়তো ভুল দেখছি, জানি না ঠিক দেখছি কিনা জানি না, হয়তো ভুল। সেটা সেই ভুলটা, যে ভুল সেটা যতদিন না ভেঙে দিচ্ছে কেউ, ততদিন আমার মনে হয় আমি প্রথম টাকাটা যখন হাতে পাবো, তার থেকে আমি লাখ টাকা আমি আমার নিজের পকেটে পুরে দেবো। তারপরে যেটা পড়ে থাকবে সেটা সাবজেক্ট ম্যাটার চুজ করার সময় বা আমার কিভাবে আমি প্রোগ্রেস করব, সেটাকে ঠিক করতে গিয়ে আমি ভাববো যে সরকার আমাকে ছবির জন্য টাকা দিয়েছেন, তিনি ফিল্ম মেকিং সম্বন্ধে তারা কতখানি ইন্টারেস্টেড, তারা সত্যিকারই কি চান যে আমাদের দেশে ভালো ছবি হোক। যদি দেখি হ্যাঁ, সরকারের সত্যি একটা উদ্যম আছে, একটা প্রচেষ্টা আছে এবং সরকার চাইছেন আমাদের দেশে ভালো ছবি হোক, ছবির মাধ্যমে লোকশিক্ষা হয়, এটা যদি আমি বুঝতে পারি তারা করছেন, তাহলে বাদবাকি টাকায় প্রাণ ঢেলে ছবি করব, খুব ভালো ছবি করবার চেষ্টা করব, পারবো কিনা আমি জানি না। যদি দেখি যে না, এটা একটা রুটিন ওয়ার্ক, যে হ্যাঁ আজকালকার ওই ফিল্ম তৈরি করবার জন্য গভর্নমেন্টের কিছু টাকা লোন দেওয়া, এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে, তাই আমরা টাকাটা দিচ্ছি, কোনো সেরকম কোনো একটা ইন্টারেস্ট যদি না দেখি, তাহলে ভালো ছবিও করব না, সব টাকাও দেবো না, তার থেকেও কিছুটা মেরে দেবো। এই একটা চারিদিকে দেখে কীরকম মাঝে মাঝে একটা মানসিকতা আমার মধ্যে গ্রো করে। যদি এমন কেউ থাকেন যে সেই মানসিকতাটা আমার ভুল বলে দেন, তাহলে আমি কিন্তু বাধিত। আজকাল যে ওয়ান ওয়াল থিয়েটার হচ্ছে, আপনি দেখেছেন? ওয়ান ওয়াল থিয়েটার তো আমরা আজকে 7-8 বছর ধরে করছি নিজেরা। আপনি বাইরের কলসো, হ্যাঁ, আচ্ছা, আমরা ছদ্মবেশী ওয়ান ওয়াল করেছি। ওটা কি ওয়ান ওয়াল থিয়েটার হয়? বাইরে। আচ্ছা, কিরকম মানে ওইটা? ওই এটা 3 দিক খোলা থাকে। 3 দিক খোলে না, মানে আপনার কি ধারণা? ওই খুব ভালো, খুব ভালো। মানে সামনে আপনার দর্শক থাকবে 7,000, 8,000, 10,000, 12,000, 15,000, 20,000, এই দর্শকের সামনে আপনি অভিনয় করবার সুযোগ পাচ্ছেন ওয়ান বল। আমরা সেখানে ছদ্মবেশী করেছি, শ্রীমতী ভয়ঙ্করী করেছি, তারপর এই কোণে বিভ্রাট করছি, বিভিন্ন নাটক। মানে যাত্রার মতো 3 দিকে লোক বসে, পেছনটা যাত্রা যেমন 4 দিকে বসে, 3 দিকে বসে। যাত্রাও তো এখন 3 দিকে। ওই ওয়ান ওয়ালই প্রায়। যে হলে তো আজকাল একদিকই হচ্ছে আর কি।
আর ওখানেও একটা প্ল্যাটফর্ম থাকে, হ্যাঁ মাইক অ্যাক্টিং, হ্যাঁ। কিন্তু ওই অ্যাক্টিং করার মজা অনেক অনেক মজা। তা সেখানে বিভিন্ন রকম দর্শক পাওয়া যায়, বেশিরভাগই তো মফস্বলের দর্শক। তারা একটা ভালো গল্প চায়, একটা ভালো গল্প যদি তারা সেই নাটকের মাধ্যমে পায় তারা ভীষণ খুশি হয়। আচ্ছা, সেটা কি আপনি এবং- মনে করেন না যে আরবান অডিয়েন্সও সেরকম একটা ভালো গল্প চায়, যেটার আজকাল অনেক অভাব। অভাব হয়ে গেছে? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। গল্প দিয়ে তো বাঁধতে যার জন্য পারে। হয় কি আমাদের গ্রুপ থিয়েটার তারা বেশি এই যে বাইরে ধরনের গিয়ে নাটক বেছে নিচ্ছে। যে ধরনের নাটক বেছে নিচ্ছে, যার জন্য তাদের বাইরে গিয়ে তাদের শো করতে চলছে না, অসুবিধা হয়, একেবারে। মোটেই চলবে না, হ্যাঁ। মোটেই চলবে না। আর ওখানকার দর্শক তারা মানে কাটা কাটা কথা বলতে অভ্যস্ত, একদম কাটা কাটা। সোজা দাঁড়িয়ে উঠে বলবে বসে পড়ুন আপনারা, আপনারা নাটক শুনতে চাই না, একেবারে চুপ করে দেবে। তো সেই রকম এক্সপেরিমেন্টাল ড্রামা যা আমাদের গ্রুপ থিয়েটাররা সাধারণত করে থাকেন, এগুলো কিন্তু ওই ওয়ান বলে একদম চলবে না। ওয়ান হলো একটা বেশ ঘরোয়া গল্প, একটা ড্রামা থাকবে, তার ভেতরে নাটক থাকবে, গল্প থাকবে, তারা বসে শুনবেন। মানে যেটা এখন ভালো প্রফেশনাল থিয়েটারে অন্তত আছে, নাটক Professional যাই হোক theatre একটা আছে, গল্প হ্যাঁ, অন্তত ভালো আছে। গল্প আছে। ভালো নিশ্চয়ই খুব না, কিন্তু না, যাই হোক একটা গল্প থাকলে বসে দেখি। এবং মফস্বলে আপনি একবার বলেছিলেন যে হাসি একটা শীতেতে আপনি সেই র্যাপার জুড়ে অভিনয় করছিলেন, কেউ কিছুতেই হাসছে না, সেটা একটু প্রথম এই কি নাটকে? ছদ্মবেশী নাটক, ছদ্মবেশীতে। হ্যাঁ, সেটা কোথায় অভিনয় করতে গেছি, সেখানে মফস্বলে। প্রচন্ড ঠান্ডা, সে হাড় কাঁপানে শীত। তা আমি রবিকে বললাম যে রবি, আমি কিন্তু টুপি পরে নামবো, গলায় কমফর্টার জড়িয়ে, ভেতরে দুটো সোয়েটার পরে, একটা মাথায় একটা টুপি পরে। এই ছদ্মবেশী নাটকে আমি যখন প্রথম আমার এন্ট্রান্স হয়, তখনই বেশ ধরুন 10 সেকেন্ড ধরে লোকে হাসি হাসে। চলে। আচ্ছা, কেন Appearance। বলুন তো? কি সন্তোষটাকে special- দেখে মানে দেখে আর কি। ঢুকলেন, আচ্ছা, এই একটা মানে আমার সেটা হয় আর এটা কি। ইয়ে হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে আর কি। তা সে আমি টুপি পরে নামলাম, আমি ঢুকলাম, কেউ কোনো হাসে না। রিয়াকশনই হলো না, কোনো হাসি নেই, কিচ্ছু নেই। তা ওই কথা বলতে বলতে আমি হঠাৎ মনে হলো যে কি হলো, আর টুপিটা খুলে ফেললাম। এই ডায়ালগের মধ্যে টুপিটা খুলে ফেলার ব্যাস, পরে কি সেই প্রচণ্ড first হাসিটা শুরু হলো। হাসিটা শুরু হলো আর কি। এরকম মজা লাগে, খুব ভালো লাগে সেটা। আচ্ছা, আরো 2-4টা ঘটনা যদি আপনার মনে পড়ে, মজার ঘটনাগুলো আপনার এক্সপিরিয়েন্সের। And ওই তো স্মৃতিশক্তিটার জন্য কমে কমে এই আসছে। দুটো তো আমি বলে দিলাম, বাকি আপনি কিছু বলুন। বাকির মধ্যে আমরা ওই হঠাৎ মানে এমনি বলতে গেলে মুশকিল হয়। হঠাৎ না, বলতে গেলে সন্তোষদা কিন্তু 7 তারিখ মুশকিল আমাকে মানে আগে অনেক বলেছিলেন। একটা এটা কিন্তু আপনি টেপ করবেন না, আপনাদের গল্প করে শোনাচ্ছি, এটা টেপ করা মুশকিল হবে। যদি মনে করেন টেপ করলে ভালো হয় তাহলে হ্যাঁ। করবেন পরে, এখন একটু কেটে দিন। আচ্ছা আচ্ছা, উপরে বসুন। হ্যাঁ, And, আজকে আর টাইম দিতে পারছি না। আমার বন্ধু হাশিম আব্দুল হালিম এই স্পিকার, তার মেয়ের বিয়ে, আর সেখানে আমার বন্ধু বান্ধব সব এসে গেছে, যাবো। আজকে আমাকে একটু ছুটি দিতে দেন তো খুব ভালো হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, এত কথা জানলাম। আবার হয়তো একদিন আবার আপনার সঙ্গে টাইম করে আসবো। তবে আপনার কিছু ছবি কয়েকটা ছবি দিন না, আপনার এমনি ছবি, নাটকের ছবি দিলে খুব ভালো।